কিভাবে ইরান এত ইউরেনিয়াম মজুত করলো, কতগুলো বোমা বানানো সম্ভব এবং সেই বোমা কতটা শক্তিশালী হতে পারে, এ যেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর নীরব এক শক্তির গল্প। প্রিয় দর্শক, বহু বছর ধরে বিশ্ব রাজনীতির সবচেয়ে আতঙ্কের নামগুলোর একটি হলো ইরানের ইউরেনিয়াম কর্মসূচি। কিন্তু সাধারণ মানুষ এখনো পুরোপুরি জানে না কিভাবে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, গোয়েন্দা নজরদারি এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান ধীরে ধীরে বিশাল পরিমাণ ইউরেনিয়াম মজুত করতে সক্ষম হয়েছে। এই ইউরেনিয়াম আসলে কতটা বিপজ্জনক? এটি দিয়ে সত্যিই কি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব? আর যদি সম্ভবই হয়, তাহলে সেই বোমা কতটা ধ্বংসাত্মক হতে পারে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ, রয়টার্স, বিবিসি এবং বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী ইরান গত এক দশকে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের ইউরেনিয়াম মজুত বিশ্ব শক্তিগুলোর জন্য বড় কৌশলগত উদ্বেগে পরিণত হয়েছে। আজ এই বিশেষ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ইরানের ইউরেনিয়াম কর্মসূচির পেছনের আসল ইতিহাস, কিভাবে তারা ধাপে ধাপে প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করলো, আর কতগুলো সম্ভাব্য বোমা তৈরির মতো উপাদান তাদের হাতে থাকতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা হচ্ছে, এবং সেই বোমার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি বুঝতে হলে প্রথমে জানতে হবে ইউরেনিয়াম আসলে কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ। পৃথিবীর নির্দিষ্ট কিছু খনিজে প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম পাওয়া যায়। এই ইউরেনিয়ামকে বিশেষভাবে প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ বা ইনরিচড করা হয়। কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়, কিন্তু অতি উচ্চ মাত্রায় সমৃদ্ধ হলে সেটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় অগ্রগতি ছিল তাদের সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে। সেন্ট্রিফিউজ হলো এমন এক যন্ত্র যা দ্রুত ঘুরিয়ে ইউরেনিয়ামের বিশেষ আইসোটোপ আলাদা করতে সাহায্য করে। অর্থাৎ যত উন্নত সেন্ট্রিফিউজ, তত দ্রুত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা সম্ভব। এখন তাহলে প্রশ্ন হলো, ইরান এত বাধা সত্ত্বেও কিভাবে এই সক্ষমতা তৈরি করলো? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা। 1980 ও 90 এর দশক থেকেই ইরান ধীরে ধীরে তাদের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে শুরু করে। প্রথম দিকে এটি ছিল গবেষণা ও জ্বালানি প্রকল্পের নামে। পরে তারা নাতানজ ও ফোর্দোর মতো অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করে। বিশেষ করে ফোর্দো কেন্দ্রটি পাহাড়ের গভীরে নির্মাণ করা হয়, যাতে বিমান হামলা থেকেও এটি সহজে ধ্বংস না হয়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে ইরান বিদেশি প্রযুক্তি, নিজস্ব বিজ্ঞানী এবং গোপন গবেষণার সমন্বয়ে ধীরে ধীরে উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করতে সক্ষম হয়। মার্কিন নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে দুর্বল করলেও পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামাতে পারেনি, বরং তেহরান এটিকে জাতীয় নিরাপত্তার প্রতীক হিসেবে আরও গুরুত্ব দেওয়া শুরু করে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, এই ইউরেনিয়াম দিয়ে কতগুলো বোমা বানানো সম্ভব? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বিভিন্ন সময় ইরানের ইনরিচড ইউরেনিয়াম স্টক পাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কোনো দেশ বাস্তবে বোমা বানাতে পারবে কিনা সেটি নির্ভর করে শুধু ইউরেনিয়ামের পরিমাণের উপর নয়, এর সঙ্গে প্রয়োজন উন্নত অস্ত্র প্রযুক্তি, বিস্ফোরণ ব্যবস্থা এবং ডেলিভারি সিস্টেম। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে প্রায়ই বলা হয়, যদি কোনো রাষ্ট্রের কাছে পর্যাপ্ত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে এবং তারা অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক ডিভাইসের উপাদান তৈরি করা সম্ভব হতে পারে। তবে এসব সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন অনুমান রয়েছে এবং এগুলো নিশ্চিত সামরিক বাস্তবতা নয়। ফলে এ ধরনের আলোচনা মূলত নিরাপত্তা বিশ্লেষকদের সম্ভাব্য হিসাব হিসাবে দেখা হয়। এখন প্রশ্ন আসে, যদি কখনো ইরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করত, তাহলে সেই অস্ত্র কতটা শক্তিশালী হতে পারত? বিশেষজ্ঞদের মতে আধুনিক পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা শুধু বিস্ফোরণের উপর নির্ভর করে না,
এর সঙ্গে জড়িত ডেলিভারি সিস্টেম, ওয়ারহেড ডিজাইন এবং প্রযুক্তিগত দক্ষতা। ঐতিহাসিকভাবে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমাগুলোর ধ্বংস ক্ষমতায় কয়েক সেকেন্ডে পুরো শহর ধ্বংস করতে সক্ষম হয়েছিল। আজকের প্রযুক্তি সেই তুলনায় আরও অনেক উন্নত। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করে যাতে নতুন কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় না জড়িয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ কেমনে বদলে যাচ্ছে। ইসরায়েল বহু বছর ধরে এটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসতেছে। সৌদি আরবও ইঙ্গিত দিয়েছে যে এই অঞ্চলটিতে শক্তির ভারসাম্য বদলে গেলে তারা নিজেদের নিরাপত্তা নীতি পূর্ণ বিবেচনা করতে পারে। অর্থাৎ ইরানের ইউরেনিয়াম শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, উপসংহারে আমাদের এই সত্যিটি মনে রাখতে হবে যে ইরানের ইউরেনিয়াম কর্মসূচি শুধু একটি দেশের প্রযুক্তিগত অগ্রগতির গল্প নয়, এটি বিশ্ব রাজনীতি, সামরিক শক্তির ভারসাম্য এবং ভবিষ্যতের নিরাপত্তা সংকটের সাথেও গভীরভাবে জড়িত। বহু বছরের নিষেধাজ্ঞা, গোয়েন্দা অভিযান এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান তাদের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি থামায়নি। এটাই প্রমাণ করে যে এই কর্মসূচিকে তারা কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু ভবিষ্যতে এই উত্তেজনা কি নতুন কোনো সমঝোতায় শেষ হবে, নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে যাবে, সেটিই এখন পুরো বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই গভীর ইনভেস্টিগেটিভ বিশ্লেষণটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন।